শুভ সকাল দেশ ও দেশের বাইরে থেকে যারা এখন এশিয়ান টিভি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরি এবং আলোচনা করি। আজকেও তাই করব, কিন্তু যে পত্রিকার প্রোগ্রাম হলো এখন আমাদের হাতে এখন পত্রিকা এসে পৌঁছায়নি, তো এই জন্য এখন মোবাইলে অনলাইন থেকেই আমাদের এখন পত্রিকার কিছু শিরোনাম দেখে নিচ্ছি আমরা। এই মুহূর্তে আমি যেটা দেখছি সেটা হচ্ছে দৈনিক দেশ রূপান্তর অনলাইনে, সেটা হচ্ছে যদিও পত্রিকার প্রোগ্রাম এখন হার্ড কপি বাদ দিয়ে এখন দেখা যাচ্ছে ডিজিটাল ভার্সনে যেতে হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ। যাই হোক, তো কথা হচ্ছে দেশ রূপান্তর ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপ আকারে মানিকগঞ্জে। হ্যাঁ, তারপর হচ্ছে সোনারগাঁয়ে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই। সাতক্ষীরায় মৎস্য, আসলে মূলত অনলাইনেও যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দৈনিক দেশ রূপান্তর হোক বা অন্য সব পত্রিকা হোক, সব জায়গায় মূলত উপকূল মানে অঞ্চলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতি হয়েছে এই যে ঘূর্ণিঝড় রিমালে, সেটাকে কেন্দ্র করে শিরোনাম স্বাভাবিকভাবে এটাই উঠে আসবে। এবং দেখা যাচ্ছে যে আপনার এখানে শিরোনাম আছে আপনার 235 মিলিমিটার বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম। কুমিল্লায় বিদ্যুৎ বিচ্ছিন্ন 5.5 লাখ গ্রাহক। অন্ধকারে ফেনীর 4 লাখ মানুষ। ভোলায় রিমালের তাণ্ডবে নিহত 2। পানিবন্দী 15,000। তালতলিতে আশ্রয়কেন্দ্রে 20,000 মানুষ। বিপর্যয় উপকূলে ভোগান্তি সারা দেশে। আর বৃষ্টিতে জবুথবু ঢাকা চট্টগ্রাম, অর্থাৎ মূলত যে বিষয়টা আসে, আমরা এখন একটু আরেকটা দেখব প্রথম আলো। প্রথম আলো যেটা শিরোনাম করেছে সেটা হচ্ছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড় নিম্নচাপের সংখ্যা কমছে, বাড়ছে তীব্রতা। বঙ্গোপসাগরে তাপমাত্রা বাড়ছে, এর ফলে ঘূর্ণিঝড়গুলো হয়তো তীব্র হচ্ছে কিন্তু এর সংখ্যা কমছে। এছাড়া আছে ঘূর্ণিঝড় রিমালে বিধ্বস্ত 10 জন মানুষ। এখন পর্যন্ত গতকাল রাতে যে সংখ্যা আসছে সেটা অনুযায়ী তারা মারা গেছে 10 জন মানুষ ঘূর্ণিঝড় রিমালের আঘাতে। এবং এখানে বলা হয়েছে দৈনিক প্রথম আলোতে, সেটা হচ্ছে সম্পূর্ণ ও আংশিকভাবে 1,50,475 ঘরবাড়ি বিধ্বস্ত, 3.25 কোটি গ্রাহক বিদ্যুৎ সুবিধার বাইরে। এছাড়া আছে ঢাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব, বৈরী আবহাওয়ার দুর্ভোগ বেড়েছে অব্যবস্থাপনায়। অর্থাৎ এখানে একটাই গুরুত্বপূর্ণ বিষয় এটা দৈনিক প্রথম আলো তুলে ধরেছে, সেটা হচ্ছে যে অব্যবস্থাপনার কারণে দুর্ভোগ বেড়েছে। অর্থাৎ আবহাওয়া যেটাই হোক, কথা হচ্ছে অব্যবস্থাপনার কারণে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে দুর্ভোগটা আরো বেশি বেড়ে গেছে। যেটা হচ্ছে যে যেমন এখানে বলা হচ্ছে দিনের শুরুতে মেট্রো রেলের চলাচল বিঘ্ন ঘটে। বৈরী আবহাওয়ার মধ্যে গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম, যেটা খুবই স্বাভাবিক যে তুলনামূলকভাবে বৃষ্টির সময় গণপরিবহনগুলোর সংখ্যা কমে যায়। এবং এছাড়া আপনার যেটা দেখা যায় যে সাধারণ যারা যাত্রী, বিশেষ করে অফিসগামী যাত্রী, এরকম সময়ও দেখা যাচ্ছে যে এরকম ঝড় বৃষ্টি বাদলের মধ্যেও দেখা যায় অফিস কলকারখানা এগুলো খোলা রাখে মালিক পক্ষ, যে কারণে অনেক সময় কর্মচারীদের এইসব ঝড় বৃষ্টি বাদল বন্যা পানি এগুলো ঠেলে তাদেরকে কষ্ট করে অফিসে যেতে হয়, কাজ করতে হয়। যাই হোক, তারপরেও কষ্ট করছে কর্মজীবী মানুষজন, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে যে যারা খেটে খাওয়া মানুষ তারা, কারণ তাদের যেটা দেখা যায় যে মানে তাদের স্বাভাবিকভাবে মূলত তারা ব্যবহার করে গণপরিবহনই, সবার নিজস্ব অনেক সময় ব্যক্তিগত গাড়ি থাকে না, তো সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে তাদের নিজেদের তাদের গণপরিবহনেরই সাহায্য নিতে হয়। এবং গণপরিবহন ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে যে এইসব ঝড় বৃষ্টি বাদলের মধ্যে ঘর বাড়ি তাদের দেখা যাচ্ছে গণপরিবহন তারা ব্যবহার করার সেই সুযোগটা তারা সেভাবে পায় না, যে কারণে ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। এবং দেখা যায় যে আমাদের দর্শক আমাদের হাতে পত্রিকা এসে পৌঁছেছে। আমরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি শিরোনামে, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে দৈনিক দেশ রূপান্তর আমাদের আছে আমাদের হাতে, সেটা হচ্ছে যে বিপর্যয় উপকূলে ভোগান্তি সারা দেশে, রিমাল কাটল 10 প্রাণ, 35,000 ঘরবাড়ি বিধ্বস্ত, 37,58,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। আজও ঢাকা সহ সারা দেশে হবে বৃষ্টি। স্বাভাবিকভাবে পত্রিকা যেহেতু আমাদের আসতে হাতে দেরি হয়েছে, সেজন্য আমরা একটু সময় নিলাম আমাদের পত্রিকার পড়তে আপনাদেরকে দেখাতে। এছাড়া আছে ঈদ উৎসব করতে তৈরি মশলা সিন্ডিকেট, অর্ধেক দেশ বিচ্ছিন্ন, বিদ্যুৎ মোবাইল বিচ্ছিন্ন। যেভাবে রক্ষা মিলছে বড় ক্ষতি থেকে, এবারে বাঁচার সুন্দরবন সবচেয়ে বড় বিষয়, যে হচ্ছে সুন্দরবন। এটা সব জায়গায় আসছে, সব পত্রিকা গতকাল থেকে সোশ্যাল মিডিয়া অন্যান্য জায়গায় এসেছে যে দেখা গেছে যে সুন্দরবন
এখনো রক্ষা করছে গোটা উপকূল অঞ্চলকে। যত ঝড় বৃষ্টি বাদল সাইক্লোন হচ্ছে এই সুন্দরবনে পারছে এটাকে ঠেকিয়ে রাখতে, যে কারণে ক্ষতির পরিমাণ কম, যদিও ক্ষতি হচ্ছে তারপরেও। এই মুহূর্তে চলে আছে দৈনিক প্রথম আলোতে, শিরোনাম হচ্ছে বিধ্বস্ত উপকূল, 10 জন নিহত, রিমালের আঘাতে উপকূলে ক্ষয়ক্ষতি, ভুয়া এনআইডির ছবি পাল্টাতে সুপারিশ করেছিলেন আজিজ, খুনিরা জানুয়ারি থেকে পিছু নিয়ে 3 বার কলকাতায় যান, জমির দাম 95 কোটি টাকা কম দেখান আব্দুল হাই, বেনজির পরিবারের সম্পদ জব্দ করার আদেশ কার্যকর শুরু, আদালতের আদেশ। আমরা আসলে অন্যান্য শিরোনাম আছে, কিন্তু মূলত ঘূর্ণিঝড় রিমালি হচ্ছে সব ছাপিয়ে সবগুলো পত্রিকায় মূল শিরোনাম, স্বাভাবিক সেটা। দৈনিক জনকণ্ঠ দেখি, এখানে শিরোনাম করেছে রেমালে লন্ডভন্ড উপকূল। রেমালে দেখা যাচ্ছে 12 জনের মৃত্যু, 19 জেলায় ক্ষতিগ্রস্ত 38 লাখ মানুষ, বহু ঘরবাড়ি বিধ্বস্ত। এছাড়া আছে সেবার অভাবে মৃত প্রায় বিটিসিএল ল্যান্ডফোন, চাঁদা না দেওয়ায় বঙ্গবন্ধু ও 4 নেতার মুরাল নির্মাণ বন্ধ, উপকূলে 3 কোটি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্র এদেশের এক প্রধান উন্নয়ন সহযোগী। এছাড়া হচ্ছে 19 উপজেলায় নির্বাচন স্থগিত, দিনভর বৃষ্টি, রাজধানীতে জলাবদ্ধতা, অর্থাৎ উপজেলায় আবার নির্বাচন স্থগিত করা হয়েছে। তো সব ক্ষেত্রে এই ঘূর্ণিঝড় প্রভাব বিস্তার করেছে। স্বাভাবিকভাবে যে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় যেটা হওয়ার কথা, যে ঘূর্ণিঝড় যে হয়েছে সেক্ষেত্রে দেখা গেছে যে স্কুল কলেজ বন্ধ হয়েছে, উপজেলা নির্বাচন বন্ধ, এবং মূলত দেখা যাচ্ছে সরকারি যে সংস্থাগুলো আছে যারা মূলত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, তাদের যে কর্মচারীরা আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে সব ধরনের পদক্ষেপ নিয়ে যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করতে পারে, বিশেষ করে আশ্রয় কেন্দ্রে মানুষকে যেন নেওয়ার সংখ্যাটা যেন আর বৃদ্ধি পায়। সবগুলো পত্রিকায় যে বিষয়টি এসেছে ঘূর্ণিঝড় রেমাল, তো কতগুলো বিষয় এখানে যুক্ত হয়েছে যে আমরা যাবো আবার পত্রিকায়, তবে এটা বলে রাখা দরকার যে প্রথমত হচ্ছে যে ঢাকা শহর রাজধানীতে কি ধরনের প্রভাব পড়েছে, বন্দরনগরী চট্টগ্রামে কি ধরনের প্রভাব পড়েছে, এবং সারা বাংলাদেশে কতটা প্রভাব পড়েছে। উপকূল অঞ্চলে তো প্রভাব পড়েছেই, ক্ষতিগ্রস্ত হয়েছে, 10 জন মানুষ নিহত হয়েছে। এই বিষয়গুলো দেখতে হবে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। এর কারণ সবচেয়ে বড় বিষয়টি সেটা হচ্ছে যে অনেকে বলছে সুন্দরবন দুর্বল হয়ে গেছে। এটা বড় কারণ হচ্ছে যে সুন্দরবনে যে গাছপালা কাটা হচ্ছে, সুন্দরবনে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত যে চোরাচালান হয়, তারপর বনজ সম্পদ চোরাচালান হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় এই ধরনের প্রভাবগুলোর কারণে সুন্দরবন যে তার যে ভূমিকা পালন করার কথা সেটা অনেক ক্ষেত্রে তাদের সেটা পালন করতে পারে না। যদিও এবারেও ঘূর্ণিঝড় রেমালও সুন্দরবনই রক্ষা করেছে বেশিরভাগ ক্ষেত্রে। আরেকটি বিষয় উঠে এসেছে সেগুলো সবগুলো পত্রিকায়, সেটা হচ্ছে অব্যবস্থাপনা। ঢাকা শহরে মূলত জলাবদ্ধতা তৈরি হয়ে গেছে। ঢাকা শহরে যেটা দেখা গেছে যে যেভাবে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, একটু বৃষ্টি হলে পানি জমে যাচ্ছে। আগে এটা হতো না, একটা সময় হতো, এক পর্যায়ে এটা অনেকটা সংস্কার করা হয়েছিল, তারপর এখন আবার দেখা যাচ্ছে যে একটু বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে, সব জায়গায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আপনার সব জায়গায়। এটা এই ক্ষেত্রে প্রায় দেখা যায় ওয়াসা কাজ করে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তারা একটা কাজ দেখা বছরের বছর করেই যায় কাজ, কিন্তু কাজ আর শেষ হয় না, কিন্তু বৃষ্টি তো হয়েই যায় প্রতি বছর। যাই হোক, এই কারণে দেখা পানি জমে যায়। আমরা একটা পত্রিকা দেবো, তবে দর্শক আমাদের সাথে একজন অতিথি আছে, আমরা তার সাথে আমরা সংযোগ স্থাপন করব। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ, শিরোনাম করেছে উপকূলে রিমালের ক্ষত, 10 মৃত্যু, দেশের অর্ধেকের বেশি মানুষ অন্ধকারে, ঝড়ে ধ্বংসস্তূপ অর্কাপল্লী, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বড় কারণ, স্মার্ট বাংলাদেশ গড়তে অংশীদার হিসেবে থাকুন। 3 জেলায় 61 কিলোমিটার বাঁধের ক্ষতি, এবারে উপকূলকে বাঁচানোর প্রকৃতির ঢাল সুন্দরবন। মোবাইল ব্যবহারে খরচ বাড়তে পারে, প্রার্থীদের 67% ব্যবসায়ী, 106 জন কোটিপতি টিআইবি। দর্শক, আমরা দেখলাম সব ঘুরে ফিরে রেমাল নেই শিরোনাম। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি, তিনি হচ্ছেন আমাদের সাথে, যদিও রেমাল নিয়ে মূলত আলোচনাগুলো হচ্ছে, কিন্তু আজকে হচ্ছে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে আজকে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস। তো এই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই, কিছু কথা বলবো। আমাদের সাথে আজকে অতিথি আছেন ডাক্তার মোসাম্মদ শায়লা ইয়াসমিন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আয়োজনে সর্ববিশ্লেষণে। ডক্টর শায়লা, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইছি যে আজকে তো যেহেতু নিরাপদ মাতৃত্ব দিবস, তা এবারের প্রতিপাদ্য হচ্ছে হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান। আমরা গত কয়েক বছর দেখেছি মাতৃমৃত্যুর হার অনেকটাই কমে এসেছে, কিন্তু আবার ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে যে এটা অনেকাংশে আবার বাড়ছে।
দেখা যাচ্ছে এখানে মাতৃ স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, মাতৃমৃত্যু হার কমানো, এই ক্ষেত্রে আরো কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এই সংখ্যাটা মানে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার জন্য, বা শিশু জন্মের পর অনেক সময় শিশু মারা যায় সেটি কমিয়ে আনার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করেন ডক্টর শায়লা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এশিয়ান টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটি খুবই বিশেষ দিনে আমাকে এই বিষয়ে কথা বলার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে নিরাপদ মাতৃত্ব দিবস একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এবারের প্রতিপাদ্য আপনি অলরেডি বলে ফেলেছেন যে হাসপাতালে সন্তান প্রসব করান এবং প্রসূতি এবং সন্তানের জীবন বাঁচান, তাই না? আসলে 1998 সাল থেকে এই দিবসটি আমাদের দেশে পালিত হয়ে আসছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 1997 সাল থেকে এই বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করেন, তারপর থেকে 98 সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। আসলে এক্ষেত্রে আমি একজন ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট হিসেবে বলতে চাই যে এটা তো আসলে আমরা 4টি ভাগে ভাগ নিরাপদ মাতৃত্বটাকে আমরা দেখতে পারি, যে গর্ভকালীন পূর্ববর্তী সময়, যেমন একটা পরিবার পরিকল্পনার মাধ্যমে যে আমরা সন্তান কিভাবে নেবেন, এবং গর্ভবতী হওয়ার পরে সেই সময়টা গর্ভকালীন সময়, এবং প্রসূতিকালীন সময়, এবং প্রসব পরবর্তী যে জটিলতা, এই 4টি ভাগে আসলে আমরা যদি এই নিরাপদ মাতৃত্বটাকে ভাগ করে দেখে থাকি, তাহলে দেখা যাবে যে সবচেয়ে বেশি জটিলতা যে মাতৃমৃত্যু হয় কোথায়, যে গর্ভকালীন সময়ে, এবং অনেক সময় তার থেকে কম হচ্ছে প্রসব পরবর্তী যে জটিলতা, তার কারণে হচ্ছে মৃত্যু হারটা বেশি হচ্ছে। এখন হচ্ছে যে আমাদের স্বাস্থ্য সেবা অনেকখানি এগিয়ে গেছে, অনেক ক্ষেত্রে ডিজিটালাইজেশনও হয়ে গেছে, তারপরেও কিন্তু মাতৃমৃত্যু হার এখনো দেখা যাচ্ছে যে 50% এর ক্ষেত্রে হাসপাতালে মৃত্যু হারও কিন্তু 48% বা তার থেকে একটু কাছাকাছি অ্যারাউন্ড এরকম হবে। আচ্ছা, আপনার কাছে আমি ডক্টর শায়লা একটা প্রশ্ন করব। হাসপাতালে যখন নেওয়া হচ্ছে, বলা হচ্ছে হাসপাতালে প্রসব করার, কিন্তু হাসপাতালে মারা যাচ্ছে মা, এটা কেন? তাহলে কি মানে প্রপার চিকিৎসাটা কি তারা পাচ্ছে না? না, পাচ্ছে না সেটা না, প্রপার চিকিৎসা তারা পাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন আমরা যদি দেখি যে পুরো চেক আপটা, হ্যাঁ, এটা 4টি ভাগে ভাগ করা হয়। বলা হয় যে 4 থেকে 6 মাসের ভেতরে একটা চেক আপ করাবেন, অ্যারাউন্ড 8 মাসের মাথায় একটা চেক আপ করাবেন, হ্যাঁ, এরপরে হচ্ছে 9 মাসের মাথায় করাবেন, এবং তার পরবর্তী আরেকটা চেক আপ করাবেন বিফোর হচ্ছে প্রসবকালীন। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে এই 4টি যে চেক আপ, এই চেক আপের ভিতরে বেশিরভাগ প্রসূতিরা দেখা যাচ্ছে যে 2টো করছে, 3টে করছে। এখন যদিও সচেতনতা বেড়েছে, তারপরেও আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে তারা 7ম অথবা 8ম মাসে গিয়ে, অথবা কেউ কেউ আছে 9ম মাসে গিয়েও কিন্তু চেক আপের জন্য যাচ্ছে। আরেকটা দেখা যায় যে অনেক প্রসূতিদের প্রথম যে চেক আপটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট হিসেবে বলতে চাই যে প্রথম চেক আপে দেখা যায় যে এখানে আমরা কিছু রুটিন স্ক্রিনিং টেস্ট করি, যেমন একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, তার ডায়াবেটিস আছে কিনা, তার ব্লাড গ্রুপিংটা কি, হ্যাঁ, তার থাইরয়েড ফাংশনের কোনো হরমোনের সমস্যা আছে কিনা, তার কনজেনিটাল রুবেলা, HIV, হেপাটাইটিস বি ভাইরাস, হ্যাঁ, এগুলো আছে কিনা। এই যে চেক আপ গুলো করি, দেখা যায় যে 3য় 4র্থ মাসে অনেক ক্ষেত্রে অনেক প্রসূতির কি হয় যে তার থাইরয়েড ফাংশন অ্যাবনরমালিটিস থাকে, তার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস থাকে, সেই যে চেক আপে যাচ্ছে না, না যাওয়ার কারণে হয় দেখা যায় যে তার এই সমস্যাগুলোর কারণে কিন্তু তার মিসক্যারেজ হয়ে যায় 3য় 4র্থ মাসে গিয়ে। এখন সে জানে না, যার কারণে দেখা যাচ্ছে যে সে চিকিৎসাটা তার সঠিকভাবে পাচ্ছে না, কারণ সে তো জানছেই না যে তার ডায়াবেটিস, হ্যাঁ, আছে, তো থাইরয়েডের সমস্যা আছে, যার কারণে তার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে অনেকে চিকিৎসা দিচ্ছে, সে ওষুধপত্র ঠিক মতো খাচ্ছে না, হ্যাঁ, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আর যখন প্রসবকালীন হাসপাতালে ভর্তি হওয়ার পরে দেখা যায় যে অলরেডি তার প্রিএক্লাম্পসিয়া, এই সমস্যাটা, যে তার প্রেশার ডেভেলপ করে গেছে, তার পায়ে পানি আসছে, আসার পরও দেখা যায় যে সে সঠিকভাবে চিকিৎসকের কাছে যান নাই বা ওষুধপত্র ঠিক মতো খাচ্ছে না। তো এমন সময় গিয়েছে যাতে তার প্রেশার আনকন্ট্রোল হয়ে গেছে, সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা তার প্রসূতিকে বাঁচাতে পারি না। আবার অনেকের যে রক্তপাত জনিত সমস্যা থাকে, হ্যাঁ, সেই কারণে আমরা কিন্তু বাঁচাতে পারছি না। জি, এটার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে যে আমরা তো গতকালই দেখলাম ঘূর্ণিঝড় রেমালের আঘাত। তো এই আঘাতে দেখা গেছে যে স্বাভাবিকভাবে
যে যত সাধারণ মানুষ আছে উপকূলীয় অঞ্চলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়, কিন্তু এরকম সময়ে যারা ধরেন অন্তঃসত্ত্বা কিংবা যারা দেখা যাচ্ছে যে মা যারা আছে কিংবা যারা ডেলিভারি করা আছে বা হাসপাতালে, তাদের এরকম সময়ে এরকম ঝড়ের মধ্যে কি করা উচিত বা তাদের সুস্বাস্থ্য রক্ষা করার জন্য হাসপাতালগুলো কি ধরনের ব্যবস্থা নিতে পারে বলে মনে করেন এই ধরনের? আসলে দেখা যায় যে আমাদের সরকারের পক্ষ থেকে যে যখনই ঘূর্ণিঝড় বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় দুর্যোগ নেমে আসে, তখন প্রতিটি কিন্তু দেশ ভিত্তিক, জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক কিছু মেডিকেল টিম গঠন করা হয়। এটার পাশাপাশি সব হাসপাতালগুলো, এগুলো হচ্ছে দায়িত্ব স্থানীয় যে সিভিল সার্জন কার্যালয় আছে এবং উপজেলা কার্যালয় আছে, তারা একটা মেডিকেল টিম গঠন করে থাকে। সেই টিম সদা তৎপর থাকে এবং সেখানে ফোন নাম্বার, একটা দুর্যোগকালীন এই প্রসূতিরা যেন সেবা পেতে পারে সেখানে এই ফোন নাম্বার দেয়া থাকে, এবং আমাদের তো জাতীয় যে একটা দুর্যোগের নাম্বার থাকে, সেখানে যদি তারা যোগাযোগ করতে পারে উপজেলা লেভেলে, এবং দেখা যায় যে তারা এখন প্রত্যেকটা লেভেলে কমিউনিটি ক্লিনিক আছে। এখন এই সিচুয়েশনে যেখানে আপনার অলরেডি পানি ঢুকে গেছে, সেক্ষেত্রেও তারা যোগাযোগ করবে যে সেই নাম্বারগুলোতে, এবং আশেপাশে যারা তাদের পরবর্তী অনেক সময় দেখা যায় যে ওই স্থানীয় যারা আশ্রয় নিয়েছে তাদের ক্ষেত্রে অনেকেই এখানে হচ্ছে মিডওয়াইফ যদি থাকেন, হ্যাঁ, তারা সেই সার্ভিসটা দিতে পারে, অথবা ফোনের মাধ্যমে, হ্যাঁ, যে তার যে চিকিৎসক ফোনের মাধ্যমে উনি যোগাযোগ করে সেই চিকিৎসা সেবাটা নিতে পারেন। জরুরি যে ওষুধপত্রগুলো আশ্রয় কেন্দ্রে নিশ্চয়ই কিছু মেডিকেল টিম ওইখানে এলাকা ভিত্তিক সেবা দেওয়ার জন্য তারা বরাদ্দ দেয়া থাকেন, তারা সেখানে সেই সেবাটা নিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে সেবাটা হচ্ছে একটা সমন্বিত টিম। এটা যেহেতু দুর্যোগকালীন, এখানে আসলে কিছুটা হলে আমরা যদি শতভাগ কখনোই দেয়া যায় না, যতটুকু সম্ভব তারা এইভাবে সেবা নিবে ফোনের মাধ্যমে। ওই ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক যদি সেটা পানি থেকে বাইরে থাকে সেখানে গিয়ে নিবে, মিডওয়াইফের মাধ্যমে নিবে, অথবা উপজেলা হেলথ কমপ্লেক্সে যাওয়ার যদি ব্যবস্থা থাকে আগে ফোন করে নিয়ে সেখানে যাবে। এখন যেটা হচ্ছে যে আমাদের সব কমিউনিটি ক্লিনিক, কিছু কিছু জায়গায় কমিউনিটি ক্লিনিক যে দেশ ভিত্তিক আমাদের ছড়িয়ে পড়েছে, সেখানে যদি আমরা ল্যাবরেটরি সার্ভিসটা, হ্যাঁ, যে কমন কিছু ল্যাবরেটরি টেস্ট, যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট হবে, এখানে শুধু ওষুধ দেওয়া হয় আর কিছু মনে হয় ডিপ্লোমা যিনি চিকিৎসক আছেন তার মাধ্যমে দেখে কিছু ওষুধপত্র দেওয়া হয়, এবং প্রিলিমিনারি। এটা পাশাপাশি যদি আমরা কমিউনিটি ক্লিনিকটাকে আরো বেশি স্ট্রেংথেনিং করি, যেমন আমাদের ল্যাবরেটরি পার্সন হিসেবে বলতে পারি যেখানে মিনিমাম ল্যাবরেটরি সাপোর্টটা, যে একটা প্রেগন্যান্ট লেডি তার কমিউনিটি ক্লিনিকে গিয়ে সে তার এই যে অ্যান্টিনেটাল ফার্স্ট ভিজিটটা, সেখানেই সে তার থাইরয়েড টেস্টটা করতে পারবে, সে ডায়াবেটিস আছে কিনা তার প্রথম সময় সে চেক আপ করতে পারবে, তার প্রস্রাবের ইনফেকশন আছে কিনা, তার ব্লাড গ্রুপিংটা, তার কমপ্লিট ব্লাড কাউন্ট, তার প্রেগন্যান্সির যে ফার্স্ট স্ক্রিনিং টেস্ট সেগুলো হয়। সেই জন্য কমিউনিটি ক্লিনিকের সাথে আমাদের সমন্বিত একটা ল্যাব সেটআপ যদি আমরা চালু করতে পারি, এটা কিন্তু হাইলি কস্টলি হবে সেটা না। জি, অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার মোসাম্মদ শাহলা ইয়াসমিন আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আপনি অনেক গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় তুলে ধরলেন আমাদের মাঝে, যে নিরাপদ মাতৃত্বের ক্ষেত্রে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেহেতু আজকে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ডক্টর মোসাম্মদ শাহলা ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। দর্শক, আমরা আমাদের অতিথির সাথে আলোচনা করলাম, আবার চলে যাচ্ছে আমাদের পত্রিকায় যে এই মুহূর্তে আমি যেটা দেখতে যাচ্ছি, কয়েকটি খুব বেশি সময় আমার হাতে নেই, অনুষ্ঠান শেষ করতে হবে, তবে শেষ করার আগে কয়েকটি পত্রিকা দেখে নেই। দৈনিক যুগান্তর আমার হাতে আছে এই মুহূর্তে, শিরোনাম করেছে রিমাল তাণ্ডবে বিপর্যস্ত উপকূল, লাখো মানুষ পানিবন্দী, বিধ্বস্ত বাড়িঘর, মৃত্যু 14। এছাড়া আছে ভেসে গেছে মাছের ঘের, এক রাতেই নিঃস্ব মৎস্যজীবীরা, মার্কিন ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া খেলাপিদের ধরা অসম্ভব, বেনজিরের চেয়ে স্ত্রী ও 2 মেয়ের সম্পত্তি বেশি। এছাড়া আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, আমরা দেখে নিই, শিরোনাম করেছে রিমালের তাণ্ডব, 14 জনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত 18, লাশের খোঁজে রুদ্ধশ্বাস অভিযান, দেশের অর্ধেক মানুষ বিদ্যুৎহীন। আমরা সবশেষ দেখলাম, আরো যেহেতু দর্শক সময় আমাদের হাতে নেই, সবগুলো পত্রিকা দেখা সম্ভব হলো না, তবে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল, এবং ঘূর্ণিঝড় রিমালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের প্রতি আমাদের সমবেদনা এবং তাদের প্রতি শোক আমাদের, যাতে এবং পরবর্তীতে এই মানুষগুলো যাতে আবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বাড়িঘর হারিয়েছে, তারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারে, সেইভাবে যেন সরকার যেন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে, সেই আশায় আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি।
দর্শক, আজকে এশিয়া সর্বশেষ এই পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।